আচ্ছা, যে কোনো ব্র্যান্ডের সাফল্যের পেছনে কিন্তু কয়েকটা খুব পাওয়ারফুল টুলস কাজ করে জানেন। যেমন ধরুন পাবলিক রিলেশনস, অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং। এগুলো হচ্ছে সেই টুল কিটের সবচেয়ে জরুরি পার্টস। কিন্তু সমস্যাটা হলো আমরা প্রায়ই এই তিনটাকে এক করে ফেলি। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই কনসেপ্টগুলো একদম পরিষ্কার করে বুঝে নিই। পাবলিক রিলেশনস, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং শব্দগুলো শুনতে কেমন যেন একই রকম লাগে, তাই না? কিন্তু এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? চলুন আজ এই কনফিউশনটা একেবারে দূর করে ফেলি আর দেখি প্রত্যেকটার আসল কাজটা কি। তো কিভাবে বুঝবো আমরা? আচ্ছা, আমরা মোট 5টা পয়েন্ট ধরে এগোবো। প্রথমে দেখব ক্রেডিবিলিটি বনাম কন্ট্রোল, তারপর রেপুটেশন বনাম রেভিনিউ, এরপর আসবে স্ট্র্যাটেজি বনাম অ্যাটেনশন, রিলেশনশিপ বনাম সেলস, আর সবশেষে কোন সিচুয়েশনে কোন স্ট্র্যাটেজিটা ঠিক সেটা নিয়েও কথা বলবো। ওকে, তাহলে আমাদের প্রথম পয়েন্ট ক্রেডিবিলিটি ভার্সেস কন্ট্রোল, মানে বিশ্বাসযোগ্যতা বনাম নিয়ন্ত্রণ। পাবলিক রিলেশনস আর অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে যে মূল পার্থক্যটা সেটা বোঝার জন্য কিন্তু এটাই সবচেয়ে জরুরি জায়গা। ব্যাপারটা খুব সিম্পল। অ্যাডভার্টাইজিং মানে হলো পেইড মিডিয়া, মানে একটা ব্র্যান্ড টাকা দিয়ে টিভি, পত্রিকা বা অনলাইনে জায়গা কেনে। যেহেতু টাকা দিচ্ছে, তাই কি বলবে, কিভাবে বলবে, সব কিছুর উপর তাদের 100% কন্ট্রোল থাকে। আর পাবলিক রিলেশনস বা পিআর হলো আর্নড মিডিয়া। এখানে কিন্তু জায়গাটা কেনা হয় না, অর্জন করতে হয়। মানে যখন কোনো সাংবাদিক বা ইনফ্লুয়েন্সার নিজে থেকে আপনার ব্র্যান্ড নিয়ে ভালো কিছু লেখে বা বলে, আর ঠিক এই কারণে এটার বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। মার্কেটিং গুরু অ্যাল রিসের একটা অসাধারণ কথা আছে। উনি বলেছেন, পাবলিক রিলেশনস বিল্ডস দ্য ব্র্যান্ড, অ্যাডভার্টাইজিং ডিফেন্স ইট। মানে পিআর ব্র্যান্ড তৈরি করে আর বিজ্ঞাপন সেটাকে রক্ষা করে। ভাবুন তো, একটা লাইনেই পুরো স্ট্র্যাটেজিটা কত পরিষ্কার হয়ে গেল। কিন্তু এই বিশ্বাসযোগ্যতার শক্তিটা ঠিক কতটা? শুনলে অবাক হবেন। একটা সার্ভে বলছে প্রায় 90% কাস্টমার সরাসরি বিজ্ঞাপনের চেয়ে ওই আর্নড মিডিয়া বা অন্য কারো বলা কথার উপর বেশি ভরসা করে। তার মানে খেলাটা কিন্তু দিন শেষে বিশ্বাসের। কন্ট্রোলড মেসেজের একটা পারফেক্ট উদাহরণ যদি দেখতে চান, তাহলে অ্যাপেলের সেই বিখ্যাত 1984 সালের সুপার বোল অ্যাডের কথা ভাবুন। অমচম টাকা খরচ করে বানানো, আর মেসেজটা ছিল পুরোপুরি নিয়ন্ত্রিত। একটাই লক্ষ্য, চারিদিকে হইচই ফেলে দিয়ে ম্যাকিনটশ কম্পিউটারের বিক্রি বাড়ানো। এবার ঠিক এর উল্টো দিকটা দেখুন, ডাভের রিয়েল বিউটি ক্যাম্পেইন। ওদের উদ্দেশ্য কিন্তু সরাসরি সাবান বিক্রি করা ছিল না। ওরা চেয়েছিল সৌন্দর্যের যে গতানুগতিক ধারণা সেটাকে চ্যালেঞ্জ করতে, মানুষের সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি করতে। আর ফল, এই আইডিয়াটাই মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। ওরা ফ্রিতেই অংশ মিডিয়া কভারেজ পেল, আর ব্র্যান্ড হিসেবে তাদের সম্মান কোথায় চলে গেল ভাবুন। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, রেপুটেশন ভার্সেস রেভিনিউ, অর্থাৎ সুনাম বনাম আয়। এখানে আমরা দেখব কিভাবে মার্কেটিং আর পিআর আলাদা হয়ে যায়। মার্কেটিংয়ের মূল ফোকাস হলো টাকা আয় করা, আর পিআরের মূল ফোকাস হলো ব্র্যান্ডের সুনাম তৈরি করা। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মার্কেটিংকে একটা বড় ছাতার মতো ভাবতে পারেন। এই ছাতার মূল উদ্দেশ্য হলো বিজনেসের গ্রোথ, আর এই ছাতার নিচে আছে পিআর, অ্যাডভার্টাইজিং, সেলস, প্রমোশন, এরকম অনেকগুলো টুলস। তার মানে পিআর কিন্তু মার্কেটিংয়েরই একটা অংশ, এর বাইরে কিছু না। আর টার্গেট অডিয়েন্সের দিক থেকেও কিন্তু একটা বড় পার্থক্য আছে। মার্কেটিংয়ে টার্গেট কারা? বর্তমান আর ভবিষ্যতের কাস্টমাররা, মানে যাদের কাছে কিছু বিক্রি করা যাবে। কিন্তু পিআরের জগৎটা আরও অনেক বড়। এ টার্গেট হলো সাধারণ মানুষ, মিডিয়া, ইনভেস্টর, এমনকি কোম্পানির কর্মচারীরাও, মানে সবাই। একটা দারুণ মার্কেটিং ক্যাম্পেইনের উদাহরণ হলো স্পটিফাইয়ের র্যাপড ক্যাম্পেইনটা। ওরা কি করে? কাস্টমার ডেটা ব্যবহার করে প্রত্যেকের জন্য একটা পার্সোনালাইজড রিপোর্ট তৈরি করে দেয়। এতে কি হয়? মানুষ আরও বেশি অ্যাপটা ব্যবহার করতে উৎসাহী হয়, এঙ্গেজমেন্ট বাড়ে। এর সোজা সাপটা লক্ষ্য হলো ইউজারদের ধরে রাখা আর অ্যাপের ব্যবহার বাড়ানো। এবার আসা যাক তৃতীয় পয়েন্টে, স্ট্র্যাটেজি ভার্সেস অ্যাটেনশন। আর এখানে আমরা পিআর আর পাবলিসিটির মধ্যে পার্থক্যটা বুঝব। এটা নিয়ে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, সবাই ভাবে দুটো একই জিনিস, কিন্তু না, এদের মধ্যে প্ল্যানিং আর কন্ট্রোলের একটা আকাশ পাতাল তফাত আছে। মূল ব্যাপারটা হলো পিআর হচ্ছে একটা প্রোঅ্যাক্টিভ, প্ল্যান করা, কন্ট্রোলড মেসেজ দেওয়ার প্রক্রিয়া। মানে আপনি আগে থেকে ঠিক করছেন কি বলবেন। আর পাবলিসিটি, ওটা হলো রিঅ্যাক্টিভ, হঠাৎ করে ঘটে যাওয়া একটা ব্যাপার যার উপর আপনার কোনো কন্ট্রোলই নেই। এর রেজাল্ট ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। হঠাৎ করে পাওয়া পাবলিসিটির একটা দারুণ উদাহরণ তো আমাদের দেশেই আছে। কাকলি ফার্নিচারের সেই ভাইরাল ভিডিওটা, ওটা কিন্তু কোনো প্ল্যান করে বানানো হয়নি, কিন্তু ডিজিটাল মিডিয়ার কল্যাণে এটা হঠাৎ করেই ভাইরাল হয়ে যায় আর রাতারাতি সবাই চিনে ফেলে। এটা ছিল পুরোপুরি আনপ্ল্যান্ড, আনকন্ট্রোলড আর একদম ফ্রিতে পাওয়া অ্যাটেনশন। আর স্ট্র্যাটেজিক পিআরের উদাহরণ,
জনসনের টাইলেনল ক্রাইসিসের কথা ভাবুন। যখন ওদের প্রোডাক্ট নিয়ে একটা ভয়ানক নেগেটিভ পাবলিসিটি শুরু হলো, ওরা কিন্তু ঘাবড়ে যায়নি। একটা ঠান্ডা মাথার পরিকল্পিত পিআর স্ট্র্যাটেজি নিয়েছিল, সবকিছু মানুষের কাছে পরিষ্কার করেছিল। আর কেন জানা, ওরা শুধু সংকটটাকেই সামাল দেয়নি, বরং মানুষের বিশ্বাস ফিরিয়ে এনে ব্র্যান্ডটাকে আরও শক্তিশালী করে তুলেছিল। চলে এলাম আমাদের চতুর্থ পয়েন্টে, রিলেশনশিপ ভার্সেস সেলস। এখানে আমরা দেখব পিআর আর সেলস প্রমোশনের মধ্যে পার্থক্যটা কোথায়। একটা চায় লম্বা সময় সম্পর্ক করতে, আর অন্যটার ফোকাস থাকে খুব অল্প সময়ে সেলস বাড়ানোর দিকে। এদের ইনসেন্টিভ বা অফারটাও কিন্তু একদম আলাদা। প্রমোশন কি করে? ডিসকাউন্ট, কুপন বা একটার সাথে একটা ফ্রির মতো সরাসরি অফার দেয়, যাতে আপনি এখনই জিনিসটা কেনেন। আর পিআর কি করে? ওটা আপনাকে গল্প শোনায়, ব্র্যান্ডের ভ্যালিউজ তুলে ধরে, আপনার সাথে একটা ইমোশনাল বন্ডিং তৈরি করার চেষ্টা করে। আর এই বন্ডিংটাই কিন্তু লং টার্মে ব্র্যান্ড লয়্যাল্টি তৈরি করে। সেলস প্রমোশনের একটা খুব সহজ উদাহরণ হল কেএফসির টিউসডে ধামাকা অফার। একটাই উদ্দেশ্য, মঙ্গলবারের ডিসকাউন্ট দিয়ে চটজলদি সেলস বাড়ানো। অফার যেই শেষ, তার প্রভাবও কিন্তু সেখানেই শেষ। অন্যদিকে লেগোর বেল্ট টু গিভ ক্যাম্পেইনের কথা ভাবুন। ওরা কি বলে? আপনি লেগো দিয়ে কিছু একটা বানিয়ে শেয়ার করুন, আর আপনার প্রত্যেকটা শেয়ারের জন্য ওরা একজন বাচ্চাকে খেলনা গিফট করবে। দেখুন, এখানে কিন্তু সরাসরি কিছু বিক্রি হচ্ছে না, বরং ব্র্যান্ডের প্রতি একটা ভালোবাসা, একটা পজিটিভ ইমেজ তৈরি হচ্ছে। তো আমরা একদম শেষে চলে এসেছি। আমাদের পঞ্চম পর্ব, সঠিক স্ট্র্যাটেজি বেছে নেওয়া, মানে দ্য কমপ্লিট টুল কিট। চলুন এতক্ষণের সব আলোচনাকে এক জায়গায় করে দেখি কিভাবে এই সবগুলো মিলিয়ে একটা সলিড কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি হয়। এই টেবিলটা হলো আমাদের পুরো আলোচনার একটা সামারি। চলুন এক নজরে দেখে নিই। প্রথমত, মূল লক্ষ্য। পিআরের লক্ষ্য হল গুডউইল আর ট্রাস্ট তৈরি করা। মার্কেটিংয়ের লক্ষ্য, সোজা কথায়, টাকা আয় করা। অ্যাডের লক্ষ্য, সেলস বাড়ানো। আর পাবলিসিটির, এর কোনো নির্দিষ্ট লক্ষ্যই নেই। এবার আসি অডিয়েন্সের কথায়। পিআরের অডিয়েন্স অনেক বড়, সাধারণ মানুষ থেকে মিডিয়া, সবাই। কিন্তু মার্কেটিং আর অ্যাডের টার্গেট খুব স্পেসিফিক, যারা কিনবে শুধু তারাই। এরপর সময়। পিআর হলো একটা লম্বা দৌড়ের ঘোড়া, মানে লং টার্ম, আর অ্যাড বা প্রমোশন হলো শর্ট টার্ম। আর সবশেষে সবচেয়ে বড় পার্থক্য, কন্ট্রোল। অ্যাডের ওপর আপনার 100% কন্ট্রোল আছে, কিন্তু পাবলিসিটির ওপর আপনার কোনো কন্ট্রোলই নেই। তাহলে আজকের আলোচনা থেকে একটা জিনিস তো পরিষ্কার, তাই না? এই প্রত্যেকটা টুলেরই নিজস্ব একটা শক্তি আছে, নিজস্ব উদ্দেশ্য আছে। এখন প্রশ্ন হলো, আপনার প্রিয় ব্র্যান্ডটা বা আমাদের চারপাশে যে বড় বড় সফল ব্র্যান্ডগুলো আছে, তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই টুলগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করে বলে মনে হয়? একটু ভেবে দেখুন তো, উত্তরটা হয়তো আপনার আশেপাশেই আছে।